সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যে রিট হয়েছিল সেটাতে আপনারা জানেন বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর নেতৃত্বে হাইকোর্টের বেঞ্চ পঞ্চদশ সংশোধনীর অনেকগুলো অংশ অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন। কিন্তু হাইকোর্টে আমরা আসলে পুরো পঞ্চদশ সংশোধনীর বাতিল চেয়েছিলাম। আমরা কিন্তু হাইকোর্ট অংশবিশেষ বাতিল করেছেন, কিন্তু পুরোটা বাতিল করেননি। সেই রায়ের বিরুদ্ধে আমরা আপিল দায়ের করেছি। আপিল করার অনুমতি প্রার্থনা করে যেই আবেদন করতে হয় সেটা দায়ের করেছি এবং সেটা হয়তো যথাসময়ে শুনানি হবে। তো আমাদের এই পঞ্চদশ সংশোধনী রায়ের ব্যাপারে আপিল করার কারণ হলো এই যে যদিও আমরা পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়েছিলাম, সেটা না করে হাইকোর্ট বিভাগ অংশবিশেষ বাতিল করাতে একাধিক সমস্যা হয়েছে। এর মধ্যে প্রথম সমস্যা হলো আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর একটা প্রধান বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংশ্লিষ্ট সংবিধানের যে ধারাগুলো পঞ্চদশ সংশোধনীর 20 এবং 21 ধারা দিয়ে বাতিল করা হয়েছিল। কিন্তু 20 এবং 21 ধারা দিয়ে 58C ধারা এবং 58A ধারা এবং চ্যাপ্টার 2A বাতিল করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। কাজে হাইকোর্ট সেকশন 20 এবং 21 পঞ্চদশ সংশোধনীর 20 এবং 21 ধারা বাতিল করে দেন, যার ফলে 58A ধারা এবং চ্যাপ্টার 2A সংবিধানে রিইনস্টেটেড হয়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংশ্লিষ্ট আরও অনেকগুলো ধারা কিন্তু সংবিধানে আছে। এগুলোর মধ্যে হচ্ছে আপনার 61 ধারা ছিল, ওখানে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে একটা বিষয় আছে। 61 ধারাতে হলো সুপ্রিম কমান্ডের কথা আছে, যে সুপ্রিম কমান্ড রাষ্ট্রপতির কাছে থাকবে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা অবস্থায় এটা কিভাবে হবে সেটার ব্যাপারে ত্রয়োদশ সংশোধনী দিয়ে বিধান করা হয়েছিল। সেটা পঞ্চদশ সংশোধনীতে বাতিল হয়েছে। তারপরে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে যারা বিচারক থাকেন তারা রাষ্ট্রের অন্য ফাইন্যান্সিয়াল সুবিধা পাওয়া যায় এই ধরনের কোনো পদ নিতে পারেন না। কিন্তু প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার ব্যাপারে 99 ধারাতে একটা এক্সেপশন ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল। তারপরে প্রধান উপদেষ্টার রেমুনারেশন কী হবে সেটার ব্যাপারে 147 ধারাতে বিধান ছিল। তারপরে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা বলতে কাদেরকে বুঝাবে সেই ব্যাপারে 152 ধারায় বিধান করা হয়েছিল। এবং ওনাদের যে শপথ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার শপথের ব্যাপারে 3য় শিডিউলে শপথের ফর্ম দেয়া হয়েছিল। এই সমস্ত জিনিসগুলো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু মাননীয় হাইকোর্ট বিভাগ 20 এবং 21 ধারা বাতিল করে শুধুমাত্র 58A এবং চ্যাপ্টার 2 রিইনস্টেট করেন। কিন্তু অন্য এই যে 61 ধারার সংশোধন 99, 142, 152 থার্ড শিডিউল এগুলো রিইনস্টেট করা হয় নাই। এগুলো তো পরবর্তী সংসদের জন্য এগুলো রিইনস্টেট করা হয় নাই। কাজে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিইনস্টেটেড হলেও কিন্তু সম্পূর্ণভাবে রিইনস্টেটেড হয় নাই। এখন আমি আরেকটা ব্যাখ্যা দিই যে আমরা কেন শুনানির সময় এই জিনিসগুলো সুনির্দিষ্ট করি নাই। আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেভাবে এটাকে রিইনস্টেট করতে হলে 21 এবং 20 এবং 21 ধারা যেমন বাতিল করার প্রয়োজন ছিল, তেমনি 61, 99, 142, 152 থার্ড শিডিউল এগুলোও রিইনস্টেট করা উচিত ছিল। কিন্তু আমরা এই জিনিসগুলো আলাদাভাবে কোর্টের নজরে আনিনি, কারণ শুরু থেকে আমরা সাবমিশন করছিলাম পুরো সংশোধনী বাতিল করার জন্য। পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল করলে এই যে সংশোধনী অন্য যেগুলো ইনসিডেন্টাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য প্রাসঙ্গিক যে আরও সংশোধনীগুলো ছিল সেগুলো অটোমেটিক্যালি সংবিধানে চলে আসতো। কিন্তু যেহেতু আমাদের প্রার্থনা পুরোটা মঞ্জুর করা হয় নাই, অংশ বিশেষ মঞ্জুর করা হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো কোর্টেরই এটা দায়িত্ব ছিল দেখা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত করতে হলে 20-21 ধারা বাতিল করা যথেষ্ট, নাকি পঞ্চদশ সংশোধনীর আরও কিছু সংশোধনীকে বাতিল ঘোষণা করে তত্ত্বাবধায়ক সম্পর্কিত সংবিধানের যা কিছু আছে সব কিছুকে পুনরুজ্জীবিত করা উচিত। তো এই এক্সারসাইজটা করা হয় নাই।
আমরা এটা সাবমিট করি নাই, যেহেতু আমাদের প্রার্থনা ছিল আপনি পুরোটা বাতিল করে দেন। তার মানে যে আইনি যেহেতু উনি সিলেক্টিভলি, মাননীয় আপিল বিভাগ সিলেক্টিভলি শুধুমাত্র তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে রিইনস্টেট করেছেন, কাজেই মাননীয় হাইকোর্ট বিভাগের একটা দায়িত্ব ছিল দেখা যে এটাকে সম্পূর্ণভাবে রিইনস্টেট করতে হলে কোন কোন জায়গায় সংশোধনীগুলোকে বাতিল করে ত্রয়োদশ সংশোধনীর প্রভিশনকে রিইনস্টেট করতে হবে। তো এটা মাননীয় হাইকোর্ট বিভাগ করতে পারেনি। এবং আরেকটা বড় সমস্যা, আমরা আইনগত সমস্যা যেটা হাইকোর্ট বিভাগের রায় আমরা দেখি, সেটা হলো আমরা বলেছিলাম যে যেভাবে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছিল তাতে সাংবিধানিক আইনের সিরিয়াস রকম ব্যত্যয় ঘটেছিল। এটা প্রসেসের ব্যাপার, যে পদ্ধতিতে করা হয়েছে, যেমন অনেকগুলো ধারা সংশোধন করার ক্ষেত্রে গণভোট করার প্রয়োজন ছিল। এর মধ্যে আছে আপনার প্রিএম্বেল 8 ধারা, 142 ধারা, সেই ব্যাপারে গণভোট ছাড়াই এগুলো সংশোধন করা হয়েছে। তারপরে আপনার ছিল যে পঞ্চদশ সংশোধনী আইনের একটা লং টাইটেল থাকার কথা, বিস্তৃত শিরোনাম থাকার কথা, যেখানে কি কি সংশোধনী করা হবে তার একটা বর্ণনা থাকার কথা, সেটা ছিল না। তারপরে এমনকি যেই পদ্ধতিতে সংসদীয় কমিটি এবং পরে পার্লামেন্ট এটাকে পাশ করেছে, সেটা কমপ্লিট আইনগত প্রক্রিয়ার, আইনসভার আইনগত প্রক্রিয়ার কমপ্লিট অ্যাবিউজ হয়েছে। কারণ দেখা গেছে যে একজন ব্যক্তি, প্রাক্তন প্রধানমন্ত্রী, পুরো আইনসভা এবং নির্বাহী বিভাগকে ক্যাপচার করে নিয়েছেন এবং ওনার কথা অনুযায়ী একটা স্পেশাল কমিটি যেটা গঠন করা হয়েছিল সেটা কাজ করেছে। তাদের সুপারিশ ওনার কথা অনুযায়ী পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং পার্লামেন্টারি প্রসিডিংস দেখলে দেখা যায় এত গুরুত্বপূর্ণ একটা সংশোধনী, যেটাকে আমি একটা মিনি সংবিধান বলা যায় বা সংবিধানের একটা পাইকারি পুনর্লিখন বলা যায়, এত বড় একটা সংবিধানের ব্যাপারে সংশোধনের ব্যাপারে সংসদে কোনো ন্যূনতম আলোচনা হয়নি। তো আমরা যে পঞ্চদশ সংশোধনী পাশ করার ক্ষেত্রে এত ধরনের পদ্ধতিগত ত্রুটি, এগুলো আমরা আদালতের নজরে এনেছি এবং আদালত রায়ে পর্যবেক্ষণ করেছেন যে এই সমস্ত ত্রুটিগুলো তারও দৃষ্টিতে এসছে এবং এই ত্রুটিগুলো পঞ্চদশ সংশোধনীর আছে। এবং উনি এটাও বলেছেন যে পঞ্চদশ সংশোধনীর যে এই সমস্ত ত্রুটি আছে এটার ব্যাপারে রাষ্ট্রপক্ষও কোনো অপোজিশন দেয় না। তারপরেও ইনি এই ত্রুটি থাকা সত্ত্বেও পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল করেন নাই এই যুক্তিতে যে পঞ্চদশ সংশোধনীতে দুই একটা ভালো জিনিস আছে। এর মধ্যে একটা হলো নারী আসন সংখ্যা বৃদ্ধি করা এবং আরেকটা হলো জীব বৈচিত্র্যর ব্যাপারে একটা ধারা আছে। তো এটা আমি মনে করি একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত, কারণ এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে যে কোনো সংসদ যেই সাংবিধানিক সংশোধনীর যে পদ্ধতিগত সুরক্ষা আছে এটার তো একটা প্রয়োজনীয়তা আছে, যাতে কেউ যেন তেন প্রকারে সংবিধান সংশোধন করতে না পারে। কাজে এই পদ্ধতিগত সুরক্ষা বা সেফগার্ডের একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে, যে সংবিধান সংশোধনীগুলো যাতে অ্যাকুরেট প্রক্রিয়ায় পাশ হয়, যাতে করে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়।